আসসালামু আলাইকুম। প্রধানস একাডেমির ভাইবার স্পেশাল ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও দেখার পর তুমি বাংলাদেশ নৌবাহিনীর মাঠে ভাইবাতে সফল হতে পারবা। বাংলাদেশ নৌবাহিনীর মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপগুলো, তার মধ্যে ভাইবা ধাপটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যখন বাংলাদেশ নৌবাহিনীর মাঠে লিখিত পরীক্ষায় টিকবা, তারপর চূড়ান্ত মেডিকেলে টিকবা, তারপরে গিয়ে কিন্তু তোমার ভাইবা শুরু হবে। আর ভাইবাতে অবশ্যই তোমাকে ভালো করতে হবে, আর ভালো করতে হলে তোমাকে কিছু টেকনিক জেনে যেতে হবে। আমাদের প্রধানস একাডেমির এই একটি ভিডিওতে আমরা চাইলে ধারাবাহিকভাবে 3-4টা ভিডিও দিয়ে আমরা ভাইবা শেষ করতে পারতাম, কিন্তু সেটা না। আমরা আজকে ভিডিওটা হয়তো একটু লং হবে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ভাইবার ধারণা দিব এবং কিছু টেকনিক শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যা যা বলবো ভিডিওতে সবগুলো তোমরা আয়ত্ত করে নিবা এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করলে আমি মনে করি তোমরা ভাইবা পরীক্ষায় সফল হতে পারবা। তো চলো শুরু করি প্রধানস একাডেমি। আর আমাদের প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে আমরা ধাপে ধাপে জানি ভাইবা পরীক্ষার এই নিয়মগুলো তোমাকে মানতে হবে। তুমি ভাইবা পরীক্ষায় যাবা, প্রথমে তোমাকে যে নিয়মগুলো মানতে হবে সেটা আমরা জেনে নিই। একে রয়েছে বদ্রাজিত পোশাক পরা। কীরকম পোশাক পরতে হবে সেটা আমরা বলবো। আচরণ ভদ্র ও নার্ভাস না হওয়া, ভদ্রভাবে বসতে হবে এবং হাত পা অযথা নাড়ানো যাবে না। প্রশ্নের সঠিক উত্তর আত্মবিশ্বাসের সাথে দেয়া এবং তোমার অবশ্যই আত্মবিশ্বাসের সাথে সকল প্রশ্নের অ্যান্সার দিতে হবে। নিজের নাম, নামের অর্থ, বাবা মা, পেশা, বেতন, সামাজিক মর্যাদা, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানিদের সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়া। সশস্ত্র বাহিনীর র্যাঙ্ক, সশস্ত্র বাহিনীতে কেন যোগ দিতে চাও, কেন অন্য চাকরির চাইতে এটা আলাদা। সেনা নৌ বিমান বাহিনীর প্রধানের নাম জানা, প্রতিরক্ষা মন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানের নাম জানা, প্রতিরক্ষা অফিসারের গুণাবলী ও তোমার কি কি গুণ রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে একটু প্রস্তুতি নিয়ে যাবা এবং জেনে যাবা। এখন যে ধাপে আমরা চলে আসছি, ভাইবা বোর্ডে আগত প্রত্যেক প্রার্থীকে যেগুলো জানা উচিত এবং জানতেই হবে সেগুলো এখন আমরা জানবো। 1, ভাইবার সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। দেখো, তোমরা যারা ভাইবা বোর্ডে যাবা তারা হয়তো মনে করো যে ভাইবা বোর্ডে আমাকে যা জিজ্ঞেস করবে আমাকে সব পারতে হবে, আর যদি সব পারি সেক্ষেত্রে আমার চাকরি কনফার্ম হবে। সেটা না। ভাইবা বোর্ডে যারা বসে আছে তারা কিন্তু তোমাকে আটকানোর জন্যই বসে আছে, এবং তুমি যখন তাদের ফেস করবা তখন তুমি কোনো পরীক্ষার্থী কিন্তু যে 100% কোশ্চেনের অ্যান্সার দিতে পারে তেমন না। তুমি না পেরেও এখানে ভালো কিছু করতে পারবা। আমার ধরো 5টা প্রশ্ন করছে, সেখানে তুমি 2 থেকে 3টা পারলা, আর বাকিগুলো পারলা না, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সবাই সব প্রশ্নের অ্যান্সার দিতে পারে না। তো আমাদের 2 নম্বর প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীর সাহস, আত্মবিশ্বাস ও তাৎক্ষণিক বুদ্ধি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হয়। যারা পরীক্ষা নেবে তোমার তাৎক্ষণিক বুদ্ধি কেমন, আসলে তুমি কয়টা প্রশ্নের অ্যান্সার দিতে পারছো সেটা দেখার বিষয় না, তুমি অ্যান্সারগুলো কীভাবে দিছো এবং তোমার আত্মবিশ্বাস কেমন ছিল, তোমার তাৎক্ষণিক আইকিউ মানে তাৎক্ষণিক বুদ্ধি কেমন ছিল সেটা পর্যবেক্ষণ করবে যারা পরীক্ষক থাকবে তারা। অনেক সময় উল্টাপাল্টা প্রশ্ন করতে পারে তোমাকে, প্রার্থীকে বিব্রত করার জন্য এরকম প্রশ্ন করে ফেলে তারা। অবশ্যই তখন তোমাকে বিব্রত হওয়া যাবে না। প্রার্থীকে মনে রাখতে হবে কোনো ক্রমেই নার্ভাস হওয়া চলবে না, স্বাভাবিক থাকতে হবে, অবশ্যই স্বাভাবিক থাকতে হবে। নার্ভাস হয়ে গেলেই তোমার প্রবলেমটা তারা বুঝতে পারবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সেটা সঙ্গে সঙ্গে স্বীকার করে নেওয়া ভালো। দেখো, তোমাকে প্রশ্ন করলো, তুমি সেই অ্যান্সারটা পারো না, বাট তুমি ঘুরায় পেঁচায় সেই পারো নাই বলতেছো যে আমি অ্যান্সারটা পারি না, সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা। তুমি যেটা না পারো সেটা সঙ্গে সঙ্গে স্বীকার করে ফেলবা, এটাই উত্তম। এতে নিজেকে ছোট মনে করার কিছু নাই, কেননা সবাই সকল বিষয়ে জানতে পারে না। একদম রাইট। এখানে তুমি যে সব বিষয়ে জানবা সেটা দেখার বিষয় না। আর যারা তোমার পরীক্ষা নেবে তারাও কিন্তু এটা মাথায় রাখবে যে সবাই সব কিছু জানে না, তার উপস্থিত বুদ্ধি কীরকম সেটা তারা ট্রাই করবে। আমরা 3 নম্বরে চলে যাই। না জানা বা মনে পড়ছে না এরকম প্রশ্নের উত্তর অনুমানে বলা বা আন্দাজে বলা একেবারেই ঠিক নয়। দেখো, তোমার যখন লিখিত পরীক্ষা হয়েছে তখন তুমি লাস্ট পর্যায়ে 4-5টা কোশ্চেনের অ্যান্সার পারো না, কিন্তু তখন তুমি মানে জ্বরে বক বরে না, ওই রকম কথা আর কি। 4টা অপশন ছিল, 4টা অপশন থেকে তুমি একটা অপশন দিয়ে দিয়েছো, কিন্তু ভাইবা বোর্ডে এটা করা যাবে না কখনো। যে অ্যান্সারটা তুমি জানো না সেই অ্যান্সারটা ঘুরিয়ে পেঁচিয়ে তুমি অ্যান্সারটা একটা আন্দাজে একটা ডিল মেরে দিলা, আর সেই অ্যান্সারটা হয়ে গেল কিংবা ভুল হলো, ওই রকম অ্যান্সার না দেওয়াটাই ভালো। তুমি যেটা না পারো সেটা না করে দিবা সাথে সাথে, ওটাই উত্তম। প্রশ্নের ভাষায় উত্তর দিতে হবে, অর্থাৎ ইংরেজি প্রশ্ন করলে ইংরেজি দিতে হবে, আর বাংলায় প্রশ্ন করলে বাংলায় অ্যান্সার দিতে হবে। আবার
তিনি যদি যারা পরীক্ষার্থী আসো তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। অনেকে কি করো মানে এটা নিয়ে অনেক সমস্যায় পড়ে যে কোন ভাষায় অ্যান্সার দেব, বাংলায় নাকি ইংরেজিতে। তো এটা আশা করি ক্লিয়ার হয়েছে। আবার যারা পরীক্ষক তারা যদি বলে বাংলায় প্রশ্ন করেন তখন বাংলায় উত্তর দিবা, আর যদি বলে তোমাকে ইংরেজিতে বলতে সেক্ষেত্রে ইংরেজিতে বলবা। অনেক ক্ষেত্রে তারা বলবে না, তোমাকে প্রশ্ন করবে যে ভাষায়, তুমি সেই ভাষায় অ্যান্সার দেবে। এটা একটা আইকিউ। 5 নম্বর, অহেতুক স্মার্ট দেখানোর চেষ্টা না করাটাই উত্তম। রাইট, এটা আমরা অনেকে ওভার স্মার্ট দেখাই, অহেতুক নিজেকে মানে নিজে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবেই আমাকে চলা উচিত, এবং আমাকে ওভার কিছু না করাই এখানে উত্তম। যেন আমাকে আরও স্মার্ট দেখায় সেরকম না করাটাই উত্তম। দেশীয় রাজনীতিতে প্রসঙ্গে এলে, ধরো দেশীয় রাজনীতির প্রসঙ্গে এলো, নিরপেক্ষ থাকবা। তোমাকে আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করা যাবে না, না করাটাই উত্তম। তুমি কোনো রাজনৈতিক দলের সমর্থন করো না, এটা সরাসরি বলে দেওয়াটাই উত্তম। আমি এই ধরনের রাজনীতির সাথে কোনোভাবে জড়িত না। আমাদের পার্ট 2-এ আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে পরীক্ষার্থীর ত্রুটি, দৈহিক সাজসজ্জা, কেমন পোশাক পরতে হবে। এই 3টা বিষয় আমরা এখন জানবো। এই 3টা বিষয়ে আমরা ধাপে ধাপে এখন জেনে নিই। হয়তো ভিডিওটা লং হচ্ছে, তবে একটা ভিডিওর মধ্যে আমরা সবগুলা তথ্য তুলে ধরার চেষ্টা করতেছি। এক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে আমি মনে করি, অনেক সময়ও বেঁচে যাবে। অনেক সময় দেখা যায় পরীক্ষার্থী কতগুলো ভুল বা ত্রুটি করে থাকে, এটা হচ্ছে ভাইবা পরীক্ষায় যে ত্রুটিগুলো করে থাকে সেই পার্ট। এসব ভুল তার অকৃতকার্যের কারণ হয়ে দাঁড়ায়। এ সময় ত্রুটির মধ্যে অনেক কিছু ত্রুটি রয়েছে, সেই স্টেপগুলো আমরা এখন নিচে ধাপে ধাপে লিখে রেখেছি। সেটা হচ্ছে ভাইবা বোর্ডের প্রবেশের সময় এবং বিদায় নেওয়ার সময় সালাম না দেওয়া। ধরো তুমি ভাইবা বোর্ডে প্রবেশ করলা, তখন তোমাকে অবশ্যই সালাম দিতে হবে। আর যখন ভাইবা পরীক্ষা শেষে বের হয়ে যাবা তখন তোমাকে অবশ্যই পরীক্ষক যারা আছে তাদেরকে সালাম দিয়ে বের হতে হবে। 2 নম্বর, অবাঞ্ছনীয় আচরণ করা, আঙ্গুলের নখ দাঁত দিয়ে কাটা। এটা একটা খুবই বাজে অভ্যাস, অনেক স্টুডেন্টের এই অভ্যাসটা রয়েছে। পরীক্ষকের প্রশ্ন করার সময় বাধা প্রদান করা। ধরো প্রশ্ন করতেছে, তোমাকে একটা প্রশ্ন করলো, তুমি সাথে সাথে অ্যান্সার দিয়া, আবার প্রশ্ন করার সাথে সাথে তুমি আবার তাকে বললা, মানে এই প্রশ্নের মাঝখানে তুমি কথা বলে ফেললা, এটা আসলে বাধা প্রদান করা। এরকম বাধা প্রদান করা যাবে না। পরীক্ষকের প্রশ্ন করার সময় অবশ্যই তোমাকে চুপ থাকতে হবে, প্রশ্ন শুনবা, প্রশ্ন শোনার পর তারপর তোমাকে অ্যান্সার দিতে হবে। 5 নম্বর, না জেনেও উত্তর জানার ভান করা। খুবই ডেঞ্জারাস, বিপজ্জনক একটা অভ্যাস। এটা আমরা অনেকেই করে থাকি, এটা কখনো করবে না। পরীক্ষকের দিকে না তাকানো, আই কন্ট্যাক্ট তোমাকে ঠিক রাখতে হবে। তুমি ভাইবা পরীক্ষায় যাবা, তোমাকে অবশ্যই এই দিকটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আই কন্ট্যাক্টটা তোমার ঠিক রাখতে হবে। প্রশ্নকর্তাকে অবহেলা করা যাবে না। মুখের কোনো কিছু নিয়েছিলা বা নিয়ে এটা চিবানো যাবে না। নিজেকে অত্যন্ত চঞ্চল দেখানো যাবে না। ধর তুমি পরীক্ষকের সামনে বসলা, তুমি এরকম দেখাচ্ছ যে তুমি সব পারো, তুমি যা প্রশ্ন করবে সবই তুমি বলতে পারবা, এরকম চঞ্চল তোমাকে দেখানো যাবে না। তারপর 10 নম্বর, না থেমে অনবরত কথা বলা। ওই যে এই অভ্যাসটার কথা আমি আবারও বললাম, প্রশ্ন করার পর ওই প্রশ্নের বিস্তারিত বলতে 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 তুমি অনবরত বলেই যাচ্ছ, সেক্ষেত্রে এটা কিন্তু বড় একটা সমস্যা। লোক দেখানোর পোশাক পরিচ্ছদ পরিধান না করা। এইখানে আসলে তুমি একটা জব সার্কুলারে যাচ্ছ, চাকরির জন্য এখানে পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে তুমি এই ধরনের পোশাক পরবা, আসলে এটা কখনো তোমার জন্য সঠিক না। তুমি অবশ্যই বঞ্চনীয় যে পোশাকগুলো আছে অবশ্যই তোমাকে কী পোশাক পরতে হবে সেটা আমরা এখন নিজে ধারাবাহিকভাবে বলবো। এমন পোশাক পরবে না যেটা পরীক্ষক যারা থাকবে তারা তোমার প্রতি অসন্তুষ্ট হবে। পোশাক বা স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকা। পোশাক বা স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকা বলতে বিষয়টা বোঝাইছে এখানে এরকম, তুমি যে শার্ট পরছো সেই শার্টের বোতাম খোলা থাকবে, কিংবা শার্টের বোতাম এদিক সেদিক থাকতে পারে, কিংবা পায়ে যে জুতা পরছো, জুতা এবং প্যান্ট পরছো, প্যান্টের সাথে বিভিন্ন থাকতে পারে, অমিল থাকতে পারে, এগুলো একটু দেখে যাবা। হাত নেড়েচেড়ে বক্তব্য প্রদান করা। প্রশ্ন করলো, প্রশ্ন করার পর হাত নেড়েচেড়ে প্রশ্নের অ্যান্সার দেওয়া কখনো যাবে না। মুখে দুর্গন্ধ বের হওয়া, অবশ্যই মুখে দুর্গন্ধ থাকা যাবে না। যদি মুখে দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে তোমার প্রবলেম হয়ে যাবে। দাঁত অপরিষ্কার থাকা, এদিক সেদিক তাকানো যাবে না, মানে আই কন্ট্যাক্ট ঠিক রাখতে হবে তোমার ভাইবা পরীক্ষায়, এটা সবসময় মাথায় রাখবা। প্রশ্নের উত্তর দিতে বেশি সময় নেওয়া। একটা প্রশ্ন করলো, তুমি অ্যান্সার জানো না, ভাবতেছো তারপর অ্যান্সার দিবা, এটা আসলে কখনো করা যাবে না। যেটা পারো দ্রুত বলে ফেলবা। পা নাড়াচড়া করা খুবই বাজে একটা অভ্যাস, অনেকেরই রয়েছে, এটা করা যাবে না। টেবিলের উপরে হাত দিয়ে আঁকাবাঁকা করা,
এটা আসলে আমাদের অনেকেরই ছোট মন মানসিকতার, মানে আমরা যারা এসএসসি পাস করছি মাত্র, তাদের এই অভ্যাসটা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা কখনো করা যাবে না। চুল এলোমেলো থাকা, আমরা অনেকে মনে করি চুল এলোমেলো থাকলে আমাকে নায়কের মতো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এটা কখনো করা যাবে না, চুল এলোমেলো রাখা যাবে না। অযৌক্তিক কথা, অযৌক্তিক কথা বলে নিজেকে যোগ্য প্রমাণ করা, এটা একদমই করা যাবে না। না জেনে ভুল উত্তর দেয়া এবং তা নিয়ে তর্ক করা। ধরো অফিসার যারা থাকবে, যারা প্রশ্ন করবে, তুমি প্রশ্নের অ্যান্সার দিলা, অনেক ক্ষেত্রে তোমার মনে হচ্ছে তুমি 100% ওই অ্যান্সারটা তোমার হয়েছে অ্যান্সারটা, বাট সেই অ্যান্সার অফিসার বলতেছে হচ্ছে না, তোমার অ্যান্সার ভুল আছে, সেক্ষেত্রে তুমি তাদের সাথে তর্কে জড়িয়ে গেলা। এটা আসলে কখনো কামনা করা যায় না, এই ক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। দৈহিক সাজসজ্জা যেটা করে যাবা, সেটা এখন আমরা জানবো। ভাইভা পরীক্ষার সময় যেহেতু পরীক্ষকগণের সামনে পরীক্ষার্থীকে উপস্থিত হতে হবে, সে কারণে দৈহিক সাজসজ্জার দিকে নজর দেওয়া প্রত্যেক সচেতন পরীক্ষার্থীর উচিত। এক্ষেত্রে তারা কিছু নীতিমালা অনুসরণ করতে পারে, যেমন সেটা আমরা এখন জানব। 1, মাথার চুল অতিরিক্ত বড় হওয়া উচিত নয়। মাথার চুল খুব ছোট হওয়া বাঞ্ছনীয় নয়। মাথায় সুগন্ধি শ্বেত তেল ব্যবহার করা যাবে না। অনেকে মাথায় সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করে থাকে, এটা কখনো করা যাবে না। মাথার চুল নিজের মতো করে পরিপাটি করা বাঞ্ছনীয়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাজির করা। দেখো, অনেকে বলে চুল কীভাবে কাটবে, চুল কীভাবে কাটবা, যেহেতু তুমি নৌবাহিনীর মাঠে যাচ্ছ কিংবা বাহিনীর মাঠে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি চুল যে একেবারে ছোট করে ফেলবা এরকম না, যে তুমি তো আর বাহিনীতে এখন চান্স পাও নাই। সেক্ষেত্রে তুমি যদি একবারে চুল ছোট করে ফেলো, সেটাও একটু অন্যরকম দেখায়, তোমাকে দেখতে সুন্দর লাগবে না। একেবারে চুল যদি ছোটো করে ফেলো, সেক্ষেত্রে সুন্দর লাগবে না। একেবারে বড় রাখলেও সেটা অন্যরকম দেখাবে। তুমি তোমার নিজের মতো করে রাখবে, একটু মিডিয়াম রাখার চেষ্টা করবে। মাথার চুলটার দিকে একটু নজর দিবা, সেক্ষেত্রে ভাইভা বোর্ডে তোমার নজর কাটতে পারো। মাথায় সুগন্ধি তেল, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করা যাবে না, এটা বলা হয়েছে একবার। মাথার চুল নিজের মতো করে পরিপাটি করা বাঞ্ছনীয়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাজির করা, অবশ্যই এটা ভাইভা বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। যারা দাড়ি রাখেন তাদের তা পরিপাটি রাখা উচিত। অনেকে কি হয়, যারা দাড়ি রেখে দিছে তারা অবশ্যই এটা পরিপাটি করে যাবা। যারা দাড়ি রাখছেন তারা অবশ্যই এই দিকটা মাথায় রাখবেন। দাঁত পরিষ্কার রাখা, যেন দুর্গন্ধ না বের হয়। অবশ্যই ভাইভা বোর্ডে যাওয়ার আগে প্রয়োজনে 2 বার ব্রাশ করবা, রাতে একবার, সকালে একবার। নিজেকে সুন্দর ও নান্দনিক মুগ্ধতাভাবে উপস্থাপন করার জন্য এমন কোনো প্রকার পারফিউম ইউজ করা যাবে না যেটা মারাত্মক ঘ্রাণ থাকে, যেটার যে পারফিউম বা আতরের ঘ্রাণ অতিরিক্ত করা, সে ধরনের পারফিউম তোমাদের ব্যবহার করা কখনো যাবে না। তো অবশ্যই একটু নর্মাল একটা পারফিউম ইউজ করে যাবা, যেক্ষেত্রে যেন যারা পরীক্ষক আছে, যারা পরীক্ষা নেবে তোমার, তারা যেন বিরক্ত না হয়। পোশাক পরিচ্ছদ, কী ধরনের পোশাক পরতে পারো সেটা এখন আমরা জানব। মৌখিক পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে সচেতন থাকতে হবে, কারণ অনেক ক্ষেত্রে নিজেদের ব্যক্তিত্ব প্রকাশের জন্য পোশাক ভূমিকা রাখে। এজন্য পোশাক পরিধানের ক্ষেত্রে পরীক্ষা থেকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন তোমাকে যে নিয়মগুলো অনুসরণ করতে হবে, সেগুলো আমরা এখন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি, একটার পর একটা বলবো, আর এগুলো একটু মাথায় নিয়ে নিও। এমন পোশাক পরা উচিত নয় যাতে পরীক্ষার্থীকে অভদ্র দেখায়। আবার এমন পোশাক পরা উচিত নয় যাতে তার ব্যক্তিত্বকে হালকা করে দেয়। আপনি চাইলে সাদা শার্ট বা এক রঙের শার্ট পরতে পারেন, তবে খুব গাঢ় রঙের শার্ট পরা যাবে না, উচিত নয়। লাল রঙের শার্ট কখনো পরা যাবে না। পোশাক অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তুমি যে পোশাকটাই পরো না কেন, অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শার্ট ইস্ত্রি করার প্রয়োজন হলে ইস্ত্রি করে নিবে, অবশ্যই ইস্ত্রি করে যাবা, সেক্ষেত্রে সুন্দর লাগবে। শার্টের কালার বা শার্টের মধ্যে ময়লাযুক্ত অবস্থা না থাকাটাই উত্তম। শার্টের বোতামগুলো শার্টের রং এর সাথে মিল থাকলে ভালো হয়। এটা থাকতে হবে এমনটা না, যদি থাকে সেক্ষেত্রে তোমাকে দেখতে সুন্দর লাগবে এবং ভালো হবে। পরীক্ষার্থী যে প্যান্ট পরবে তাতে যেন পরিষ্কার বাস থাকে, একটা বাস থাকে। তুমি যে প্যান্টটা পরবা সেটা অবশ্যই ইস্ত্রি করে নিবা, সেক্ষেত্রে তোমার একটা বাস থাকবে। মোজা প্যান্ট শ্যুটের সাথে মিলিয়ে নেওয়া ভালো। তুমি মোজা এবং প্যান্ট শ্যুট যেটা পরবা সেটা একদম মিলিয়ে নিলে দেখতেও সুন্দর লাগবে, তোমাকে একটু স্মার্ট লাগবে অনেকটা। জুতা বেশ পরিষ্কার ও চকচকে হওয়া বাঞ্ছনীয়। সাধারণ প্রয়োজনের জন্য একখানা রুমাল ব্যবহার করতে পারো। ধরো তোমার মুখ ঘামায় যাচ্ছে, বা তুমি একটা রুমাল ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে অতিরিক্ত গাম
চষে নেওয়ার জন্য কিছু সুগন্ধি পাউডার ঘাড়ের চারদিকে ব্যবহার করতে পারো এবং মুখমণ্ডলে ব্যবহার করতে পারো। ধরো তুমি ভাইবা বোর্ডে গেলা, সেক্ষেত্রে তোমার চিকন ঘাম আসতেই পারে, কারণ তুমি নার্ভাস হবা সেখানে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তুমি যদি এখানে কোনো প্রকার পাউডার ব্যবহার করে যাও, সেক্ষেত্রে এটা চষে নিতে পারে। সবশেষে লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীদের পোশাক পরবে তা যেন শালীন এবং শোভন হয় এবং তার ব্যক্তিত্ব প্রকাশের জন্য যথা উপযুক্ত হয়। সবশেষে আমি তোমাকে এটাই বলি, তুমি যে পোশাকই পরো তোমাকে যেন শালীন এবং শোভন দেখায়, তোমার ব্যক্তিত্বকে কোনোভাবে যেন হালকা করে না দেয়। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আমি যে বিষয়গুলো তুলে ধরলাম সেই বিষয়গুলোর উপর পোশাক পরে যাওয়া উচিত। আমরা এখন সর্বশেষ পার্টে চলে আসছি। ভাইবা পরীক্ষার দিন পরীক্ষার্থীর করণীয় কী? 2, ভাইবা পরীক্ষার্থীর পরীক্ষকের সামনে কিভাবে জবাব দিবে। এই দুইটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন যা দেখে আসছি, আমরা তো সবগুলা পরিপাটি হয়ে মাঠে উপস্থিত হবই, এখন এই পার্টটা আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা এখন জানবো। চলুন এবার বিস্তারিত জেনে নেই। ভাইবা পরীক্ষার দিন পরীক্ষার্থী যা করবে। মৌখিক পরীক্ষার দিন প্রার্থীর করণীয় অনেক কর্তব্য থাকে। আগে থেকে সে যদি সব ঠিকঠাক না করে রাখে, তবে সেদিন তার জন্য নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য পরীক্ষার দিন করণীয় কর্তব্য সম্পর্কে ধারণা থাকতে হবেই তাকে। যেমন কোনো অচেনা জায়গা হলে পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আগে ধারণা নিয়ে নেওয়া ভালো। মৌখিক পরীক্ষার আগের রাতে বেশি রাত না জাগা ভালো। যেহেতু নৌবাহিনীর পরীক্ষার মৌখিক পরীক্ষা একদিনই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আগে থেকে এটা প্রস্তুতি নিয়ে যাওয়াটাই উত্তম। পরীক্ষার আগের দিন পর্যাপ্ত পরিমাণে মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে, কারণ তুমি পরীক্ষার আগের দিন যদি ঠিকমতো ঘুমাও, সেক্ষেত্রে তোমার মস্তিষ্ক ঠান্ডা থাকবে আর অতিরিক্ত চাপ নেওয়া যাবে না। প্রার্থীকে হাসি খুশি থাকতে হবে, সেক্ষেত্রে তোমার মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে অবশ্যই তুমি ভাইবা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। অন্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া ভালো, তবে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অন্যকে না জানানোটাই উচিত। তুমি যেটা জানো না সেটা তোমার অন্য পরীক্ষার্থীদের কাছে থেকে জানার ট্রাই করবা, আর তুমি যে সিক্রেটগুলো জানো সেগুলো অন্যকে না জানানোরই চেষ্টা করবা। আসলে ভাইবা পরীক্ষার ক্ষেত্রে কোনো ভাই ব্রাদার কিংবা কোনো বন্ধু এখানে করা যাবে না, কারো মাঝে এরকম সিক্রেট শেয়ার করা যাবে না যেটা তুমি জানো। পরীক্ষার হলের সামনে উচ্চস্বরে কথা না বলা, উচ্ছ্বাসী দেওয়া বা অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক আলোচনা করা উচিত নয়। আমরা অনেকে কি করি, আমাদের যখন ভাইবা পরীক্ষা হবে, আমরা যখন বাইরে অপেক্ষা করি, তখন আমরা একটা আড্ডার মতো করে ফেলি, সেখানে অনেক কথা বলি, কিংবা সেখানে আমরা অনেক অপ্রয়োজনীয় কথা বলে থাকি। এগুলো কখনো বলা যাবে না, এগুলো কিন্তু পর্যবেক্ষণ করা হবে। পান বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে পরীক্ষার দিন তা না করাই ভালো। পরবর্তী স্টেপ, পরীক্ষা দেরিতে শুরু হচ্ছে, সেক্ষেত্রে অস্থিরতা না দেখানোটাই উচিত। ধরো পরীক্ষা দ্রুত শুরু হচ্ছে, সেক্ষেত্রে তুমি অনেক অস্থির দেখাচ্ছ যে সময় চলে যাচ্ছে, এক্ষেত্রে পরীক্ষা নিচ্ছে না এখনও, এই ধরনের তাড়াহুড়ো কখনো করা যাবে না। পরীক্ষার হলে প্রবেশের আগে সার্টিফিকেট, পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা তা মিলিয়ে নেওয়া ভালো। যদি দরজা খুলে প্রবেশ করতে হয়, তবে পরীক্ষার্থীকে প্রবেশ করার পর দরজা বন্ধ করতে হবে। দেখো, তুমি যখন দরজা খুলে হলে প্রবেশ করবা, ভাইবা বোর্ডে প্রবেশ করবা, তখন অবশ্যই তোমাকে সেই দরজা বন্ধ করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এখানে। এটা তুমি অবশ্যই এই ভুলটা করলে তাদের নজরে পড়ে যাবে ভাইয়া। তারপর আমাদের পরবর্তী স্টেপ, যেটা ভাইবা পরীক্ষকের সামনে জবাব যেভাবে দিবে, গুরুত্বপূর্ণ পার্ট। মৌখিক পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থীকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেকে যথাসম্ভব নির্ভুল রেখে ধীরে স্থিরভাবে বুদ্ধিমত্তার সাথে প্রশ্নের উত্তর দিতে হবে। কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না, ধীর স্থিরভাবে অ্যান্সার দিতে হবে এবং নিজেকে উপস্থাপন করতে হবে। এজন্য তার করণীয় অনেক যুক্তিযুক্ত কাজ রয়েছে, যেমন সেগুলো আমরা স্টেপে লিখে রেখেছি। দেখো, ভিডিওটা অনেক লং হইতেছে এবং এই লং ভিডিওটা যারা দেখবে শেষ পর্যন্ত, তারাই তাদের স্বপ্ন বাস্তব করতে পারবে। কক্ষে প্রবেশ করে পরীক্ষকগণের সামনে দাঁড়িয়ে সালাম দিতে হবে। সালাম দেওয়ার পর পরীক্ষক বসতে বললে বসতে হবে, নতুবা কিছুক্ষণ অনুমতি পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। অনুমতি না পেলে অনুমতি প্রার্থনা করতে হবে। ধরো তুমি হলে প্রবেশ করলা সালাম দিয়ে, তখন তোমাকে যেই অফিসাররা রয়েছে তারা বসার জন্য অনুমতি দেয় নাই,
সেক্ষেত্রে তুমি অনুমতি নিতে পারো তাদের থেকে কিছুক্ষণ অপেক্ষা করে, সাথে সাথে গিয়ে বসে পড়বা, এটা কিন্তু একটা বেয়াদবি। অনুমতি পাওয়ার আগে কোনোভাবেই চেয়ারে বসা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু তার কাউন্ট করবে যে তুমি অনুমতি না পেয়ে সরাসরি সালাম দিয়ে গিয়ে চেয়ারে বসে পড়লা, এটা কিন্তু চরম একটা বেয়াদবি। প্রশ্নের জবাব শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে দিতে হবে। কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল ভেবে নিজেকে দুর্বল প্রদর্শন করা যাবে না। সেক্ষেত্রে যারা পরীক্ষা নেবে তারা কিন্তু বুঝতে পারবে। অতি সুকৌশলে নিজেকে বুদ্ধিমত্তা ও উত্তম গুণাবলী জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগণের ধারণা দিতে হবে। সকল অবস্থায় স্বাভাবিক মানসিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় প্রার্থীর জবাব দিতে অপারগ হলে পরীক্ষককে সঠিক জবাবের দিকে ইঙ্গিত করে এবং প্রার্থীর জবাব বিষয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রার্থীকে সতর্ক হয়ে ইঙ্গিত প্রতি নজর দিতে হবে। দেখো অনেক অফিসাররা কী করে, যখন ভাইবা নেবে তখন তোমাকে তো অবশ্যই তারা পরীক্ষা করতেছে, আর সেই পরীক্ষার ক্ষেত্রে তুমি কীভাবে তাদের ইঙ্গিত কিংবা তাদের ইশারা বুঝবা। দেখো তোমাকে যে প্রশ্নটা করবে সেই প্রশ্ন ক্লু দিতে পারে তারা। ক্লু এমনভাবে দেবে যে ক্লুটা হয়তো সরাসরি তারা প্রকাশ করবে না, এমনভাবে ক্লু দিবে যেটা তুমি বুঝতে পারো। অবশ্যই তাদের আই কন্ট্যাক্ট ঠিক রাখলে এবং তাদের প্রশ্নের দ্বারা ঠিক রাখলে অবশ্যই সেই ক্লু তুমি এবং সেই ইঙ্গিত বুঝতে পারবা, এবং সেই ইঙ্গিত অনুযায়ী তুমি যদি এগিয়ে যাও, প্রশ্নের অ্যান্সার দিতে পারো, সেক্ষেত্রে তুমি অনেকটা সফল হয়ে গেলা মনে করতে পারো। 10, বিদায় নেওয়ার সময় ধন্যবাদ দেওয়ার পর সালাম দিয়ে বিদায় নিতে হবে। অবশ্যই এটা তোমার মাথায় রাখতে হবে। যখন তুমি ভাইবা বোর্ড থেকে বিদায় নিবা অবশ্যই সালাম দিবা, স্যারদের সালাম দিয়ে বের হতে হবে অবশ্যই। আর তোমাদের যাদের আমাদের প্রধানস একাডেমির আপডেট পিডিএফ ফাইলগুলো প্রয়োজন, তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। আমাদের প্রধানস একাডেমির আপডেট পিডিএফ ফাইল নিয়ে অনেকেই সফলতা অর্জন করেছে। ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার স্বপ্নের পিছনে দৌড়াতে পারো এবং সফল হতে পারো। তো পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও কমেন্ট বক্সে লিখে জানাও।